আমার প্রিয় হচ্ছে ২৬ ও ২৭ শিক্ষার্থীরা সবাইকে ম্যাথমেটিক্স পক্ষ থেকে স্বাগত। আজকে ক্লাসে আমি তরঙ্গ মানে শক্তির গাড়ি নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। শক্তি বহন করার জন্য তরঙ্গের প্রয়োজন হয়। তো তরঙ্গ জিনিসটা শক্তির বাহন মাত্র, শক্তির গাড়ি মাত্র, যেটা এনার্জি ট্রাভেল করে নিয়ে যায় সময়ের সাপেক্ষে, কখনো কখনো মাধ্যম থাকেও। এই চ্যাপ্টারটা 2021 থেকে 25 পর্যন্ত অনেকগুলা ব্যাচ পড়ে নাই, যেহেতু এটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। ফুল সিলেবাসের মধ্যে থাকা অনেকগুলা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে এটা অন্যতম। এই চ্যাপ্টারের কনসেপ্ট ভালো মতো না বুঝতে পারলে, চ্যাপ্টারের তরঙ্গ গুলা ভালো মতো না বুঝতে পারলে তুমি গ্রাফ অঙ্কন করতে পারবে না। পাশাপাশি অনেক ক্রিটিক্যাল ম্যাথ বুঝতে পারবো না যে কখন তরঙ্গটা আমার ডানে যাচ্ছে, কখন বামে যাচ্ছে, অগ্রগামী, আদিদশ, অনেক কনসেপ্ট আছে। আমরা এই ক্লাসটাতে তরঙ্গ চক্রের প্রত্যেকটা কনসেপ্টকে রুট লেভেলে বোঝার, এটা তোমার এবং আমার দুজনেরই লক্ষ্য। সেটা হচ্ছে চ্যাপ্টার শেষে চ্যাপ্টারের সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সবগুলোকে ভালোভাবে টপিক ওয়াইজ শেষ করা। চলো আমরা শুরু করি। দেখো, তরঙ্গ চ্যাপ্টারটা বোঝার জন্য সবার আগে তোমার যেটা জরুরি সেটা হচ্ছে তুমি সরল ছন্দিত গতি এসএইচএম বুঝো। সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে আমরা এসএইচএম বলবো। কেমন? সিম্পল হারমোনিক মোশন কি ছিল ভাইয়া? ধরো কোন একটা স্প্রিং ছিল, স্প্রিং এর অগ্রপ্রান্তে তুমি একটা বস্তু ঝুলিয়ে দিছো, তারপর স্প্রিংটাকে যদি সাম্য অবস্থা থেকে প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়, দেখা হবে প্রসারিত স্প্রিংটা একবার সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, যেটাকে আমরা বলি অসিলেট করতেছে। এই স্পন্দনটাকে অনেকটা এরকম না, ধরো এই একটা বস্তুকে আমি স্প্রিং এর অগ্রপ্রান্তে মানে মুক্ত প্রান্তে ঝুলাইয়া দিছি, প্রসারিত করে যাচ্ছে, এটা হচ্ছে তার সাম্য অবস্থা। এবার যদি তাকে টেনে ছেড়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে সে সেই অবজেক্টটা একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে, নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে। এই যে সেই স্পন্দিত হচ্ছে, তার স্পন্দনটা কিন্তু একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর হচ্ছে ভাইয়া, খেয়াল করবেন। এই স্পন্দনটা একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর হচ্ছে দেখে আমরা এটাকে বলি সরল স্পন্দিত গতি বা সরল ছন্দিত গতি, সংক্ষেপে এসএইচএম। তরঙ্গ হচ্ছে মাধ্যমের অসংখ্য কণার একত্রে এসএচএম করার ফলাফল মাত্র। মানে আমরা সরল ছন্দিত গতিতে দেখতে পাচ্ছিলাম একটা পার্টিকেল, একটা কণা তার নিজ অবস্থানে এসএইচএম করতেছে। তোমরা এসএইচএম দিয়ে কনফিউজড হয়ে যাও না। এসএইচএম বলা মানে বোঝাচ্ছি আমি সরল ছন্দিত গতি করতেছে, মানে এরকম ভাইব্রেটিং করতেছে, জিগলিং জিগলিং করতেছে। তো তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের যদি অসংখ্য কণা থাকে, প্রত্যেকটা কণা তার নিজ অবস্থানের সাপেক্ষে যদি এভাবে ভাইব্রেটিং করতে থাকে, জিগলিং জিগলিং করতে থাকে, তাহলে তাদের মধ্য দিয়ে কম্পনের মাধ্যমে যে শক্তিটা ট্রান্সফার হয়, তাহলে সেই পর্যায়বৃত্ত আন্দোলনটাকে আমরা বলতেছি তরঙ্গ। এই জিনিসগুলো কথার মাধ্যমে যতটা ভালো ফুটে ওঠে তার থেকে ভালো, কেননা আমরা একটা অ্যানিমেশন দেখার চেষ্টা করি। তো চেষ্টা করেন ভাইয়া। এই যে দেখো, একটা স্প্রিং আছে আমার কাছে, কেমন? এই স্প্রিং এর মুক্ত প্রান্তে আমি একটা বস্তু ঝুলিয়ে দিছি এবং দেখতে পাচ্ছি এই বস্তুটা স্প্রিং এর মুক্ত প্রান্তের সাথে সিম্পল ভাবে ভাইব্রেটিং করতেছে, স্পন্দিত হচ্ছে। এবং তার স্পন্দনের দিকটা যদি ঠান্ডা মাথায় করে দেখেন, স্পন্দনের ডিরেকশনটা কিন্তু হচ্ছে একবার নিচের দিকে, একবার উপরের দিকে, অর্থাৎ একটা সরল ছন্দিত গতি এস এইচ এম পারফেক্টলি দেখতে পাচ্ছি আমরা সিম্পল ভাবে। নিচে নামতেছে, উপরে নামতেছে, নিচে নামতেছে, উপরে নামতেছে। এরকম অসংখ্য স্প্রিং নিয়ে যদি কাজ করি, ধরো এখানে একটা সিম্পল লম্বা একটা মাধ্যম আছে, ধরো কোনো একটা পাইপ আছে বা কিছু একটা আছে, যে মাধ্যমের প্রত্যেকটা কণা একই সাথে আন্দোলিত হচ্ছে, পর্যায়বৃত্তাকারে আন্দোলিত হচ্ছে, পিরিয়ডিক আকারে, মানে একটার পরে একটার আন্দোলন শুরু হইলে তারপরেরটা শুরু হবে, তারপরেরটা শুরু হবে, এভাবে যদি পর্যায়বৃত্ত আন্দোলন দেখা যায়, তবে সেই পর্যায়বৃত্ত আন্দোলনকে আমরা মূলত বলে থাকি তরঙ্গ। এই পর্যায়বৃত্ত আন্দোলনের উদ্দেশ্যটা হচ্ছে মূলত শক্তি বহন করে নিয়ে যাওয়া। আমি ম্যাথমেটিক্স সহ থিওরিটিক্যাল আরো কথাবার্তা বলবো। আমি আস্তে আস্তে যাচ্ছি। তরঙ্গ জিনিসটা নিয়ে তোমার আইডিয়া ক্লিয়ার থাকা উচিত, অন্যথা তুমি বুঝবা না। মনে করো এই যে দেখো, একটু আগে আমাদের কাছে একটা স্প্রিং ছিল, যেখানে একটা স্প্রিং তার নিজ অবস্থানের সাপেক্ষে সরল ছন্দিত গতি করতেছিল। এখন আমরা একটা মাধ্যমে অসংখ্য কণা দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা কণা তার নিজ অবস্থানের সাপেক্ষে ভাইয়া স্পন্দিত হচ্ছে এবং পর্যায়বৃত্ত আকারে স্পন্দিত হচ্ছে। তুমি দেখো এখানে একটা রিদম খুঁজে পাচ্ছ, একটা মিল খুঁজে পাচ্ছ। এই পর্যায়বৃত্ত এই পুরা আন্দোলনটাকে আমরা বলতেছি তরঙ্গ। যদিও এটা কোন ধরনের তরঙ্গ প্রকারভেদ বলবো সব, জাস্ট সিম্পল ভাবে এটা হচ্ছে বেসিক তরঙ্গ ডেফিনিশন। ডেফিনেশনে একটা জিনিস খেয়াল করা জরুরি। তুমি যদি ঠান্ডা মাথায় দেখো, এই তরঙ্গের মধ্যে যে কণাগুলা এসএচএম করতেছে, সেই কণাগুলা তাদের নিজের অবস্থানের পরিবর্তন করতেছে না। ধরো আমার এটা হচ্ছে প্রথম কণা, এই যেটা হচ্ছে প্রথম কণা, এটা ঠিক যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে। সে তার নিজ অবস্থানের সাপেক্ষে জাস্ট এসএচএম করবে, বাট তরঙ্গ আকারে সে সামনের দিকে মুভ করবে না। অর্থাৎ মাধ্যমের কণাগুলো তার নিজ অবস্থানের সাপেক্ষে
স্পন্দিত হওয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ট্রাভেল করবে ঠিকই, বাট কণাগুলো তাদের নিজের অবস্থান স্থানান্তরিত করে না, তারা কেবল শক্তি বহন করে নিয়ে যায় কিন্তু নিজের অবস্থানের পরিবর্তন করে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তরঙ্গ খুব ভালো একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি বলা হয় তরঙ্গ কাকে বলে, তরঙ্গ হচ্ছে একটি স্থিতিস্থাপক মাধ্যমের পর্যায়বৃত্ত আন্দোলন, যে আন্দোলনে মাধ্যমের কণাগুলো নিজের অবস্থান হতে স্থানান্তরিত হয় না। আমরা দেখতে পাচ্ছি নিজের অবস্থানে তারা দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে, এই স্প্রিংটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু তারা শক্তি বহন করে সামনে নিয়ে যায়। এরূপ পর্যায়ভিত্তিক আন্দোলনকে আমরা কি বলতে পারি, তরঙ্গ বলতে পারি। ঠিক আছে না ভাইয়া? তাহলে চলেন আমরা এই জিনিসটাই লেখার চেষ্টা করছি। কোন স্থিতিস্থাপক জড় মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত আন্দোলনের ফলে, এই জায়গাটা জরুরি, পর্যায়বৃত্ত আন্দোলন হতে হবে। প্রত্যেকটা স্প্রিং একসাথে আন্দোলিত হইলেই হবে না, এগুলা পর্যায়ভিত্তিক হারে আন্দোলিত হতে হবে। পর্যায়ভিত্তিক আন্দোলনের ফলে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। এই জায়গাটা একটু জরুরি, কারণ আমরা অনেক সময় একটু ভুল ধারণা রাখি, মনে করি তরঙ্গের মাধ্যমে মনে হয় কণাটাও মুভ করে ফেলেন না। ফলে মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে আমরা বলতেছি বেসিক্যালি কি, তরঙ্গ। তাহলে তরঙ্গের মধ্যে মাধ্যমের কণাগুলো তার অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু তারা নিজেদের ভাইব্রেশনের মাধ্যমে শক্তি স্থানান্তর করবে, এবং এই আন্দোলনটা পর্যায়ভিত্তিক আন্দোলন হতে হবে, তাইলেই তাকে আমরা তরঙ্গ বলতে পারি। দেখো ভাইয়া, তরঙ্গরে মূলত আমরা দুই ভাবে প্রকাশ করে থাকি। এখানে তো অনেকবার বলতেছি যে মাধ্যমের কণা থাকবে, মাধ্যমের দিস দ্যাট। কখনো তরঙ্গ শক্তি বহন করার জন্য মাধ্যমেরও প্রয়োজন হয় না, মাধ্যম বিভিন্নভাবেও শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সেই ধরনের তরঙ্গগুলো আমরা বলতেছি তাড়িত চৌম্বক তরঙ্গ। হ্যাঁ, তো মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ বেসিক্যালি দুই প্রকার। একটু ছোট ছোট করে লেখা শুরু করি। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ যেই তরঙ্গ শক্তি বহন করে নিয়ে যাওয়ার জন্য আমার মাধ্যমের প্রয়োজন হয়। ওকে, মাধ্যমের প্রয়োজন পড়ে, আমরা বলতে পারি এটা হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয়। এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এস এইচ এম, এদিকে হচ্ছে মাধ্যমের। ওকে, আরেকটা হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ, যেটাকে আমরা বলে থাকি তাড়িত চৌম্বক তরঙ্গ। এদিকে শক্তি বহনের জন্য মাধ্যমের প্রয়োজন হবে না, সেখানে মাধ্যমের কোনো প্রকার প্রয়োজন হয় না। বেসিক্যালি তাড়িত চৌম্বক তড়িৎ তাড়িত চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ আধানগুলা তাদের গতিশীল অবস্থানের কারণে, তড়িৎ আধানগুলা তাদের ত্বরণ সৃষ্টির মাধ্যমে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যেগুলোর মাধ্যমে তাড়িৎ চৌম্বক তরঙ্গের সৃষ্টি হয়। এই জিনিসটা বোঝার জন্য তোমাকে ভালোভাবে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র নিয়ে ধারণা রাখতে হবে। মানে সেকেন্ড পেপারে টোটাল 4টা চ্যাপ্টার, 2, 3, 4, 5, 4টা চ্যাপ্টার ভালো মতো বুঝতে হবে, তবেই তুমি তাড়িত চৌম্বক তরঙ্গটা বুঝতে পারবা। তোমাদের এই চ্যাপ্টারের জন্য রিলেভেন্ট না। চলো আমরা সামনে আগে যাই ভাইয়া। তো ভাইয়া দেখেন, মাধ্যমের উপর ভিত্তি করে যদি তরঙ্গ দুই প্রকার হয়ে থাকে, দিক, সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গ আরো দুই প্রকার, দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটা ঠান্ডা মাথায় বোঝেন, মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, এটা তো বুঝে ফেলছেন, মাধ্যম দুই প্রকার, যান্ত্রিক, অযান্ত্রিক। আর সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গ আরো দুই প্রকার হয়ে যায়। একটা হইতেছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এটাকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। আরেকটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটাকে আমরা, ওকে, এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিভাবে বুঝি না বুঝি সব আমরা এক ছোট এই যে অ্যানিমেশনের মাধ্যমে ফিল করা ট্রাই করবো, পরের কথা পরে। তুমি যদি ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো যে এখানে আমি এই সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ এই যে জিগলিংটা ছিল, এই যে স্পন্দনটা দেখতে পাচ্ছ, এই যে স্পন্দনটা, এই স্পন্দনটা উলম্ব বরাবর ঘটতেছে। এই স্পন্দনটা তো চাইলে এরকম আনুভূমিক বরাবর ঘটতে পারে। অর্থাৎ কোন একটা কণা, এই স্প্রিংটা আমরা উলম্ব বরাবর ছিল দেখা এই ভাইব্রেশনটা আমি উলম্ব বরাবর দেখতে পাচ্ছি। যদি আমি এই স্প্রিংটাকে আনুভূমিক বরাবর কোনো একটা টেবিলের উপর রেখে দিতাম এবং এভাবে টেনে প্রসারিত করে ছেড়ে দিতাম, তাহলে তো সেক্ষেত্রে আমি এরকম একটা স্পন্দনও দেখতে পাই, একটা ভাইব্রেশনও দেখতে পাই। অর্থাৎ স্পন্দনের দিকের উপর ভিত্তি করে বেসিক্যালি তরঙ্গটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। উপরেরটার দিকে তাকাও, উপরের তরঙ্গের দিকে তাকাইলে এই তরঙ্গের ক্ষেত্রে স্পন্দনের দিক এবং কম্পনের দিক এবং শক্তি সঞ্চালনের দিক, দুঃখিত, কম্পনের দিক
এবং শক্তি সঞ্চালনের দিক দুইটা পরস্পরের সাথে লম্ব না ভাইয়া? কেমনে দেখেন তো? এখানে আমি দেখতে পাচ্ছি ঢেউটা সামনের দিকে আগাইতেছে। অর্থাৎ ঢেউয়ের দিকটা যেদিকে যাচ্ছে সেদিকে আমার শক্তিটা বহিত হচ্ছে, শক্তিটা বহন করে চলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি শক্তি সঞ্চালনের দিক হইতেছে আমার এক বরাবর, শক্তি সঞ্চালনের দিক। আর কম্পন, কণাগুলো কম্পিত হচ্ছে আমার উলম্ব বরাবর, তাহলে কম্পনের দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি বলতে পারি যে তরঙ্গে শক্তি সঞ্চালনের লম্ব বরাবর কম্পিত হয়, বা যে তরঙ্গের মাধ্যমের কণাগুলোর কম্পনের লম্ব বরাবর শক্তি সঞ্চালিত হয়ে থাকে, সেই তরঙ্গকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। যেখানে আমার অবশ্যই বুঝতে হবে যে কম্পনের দিকটা এবং শক্তি সঞ্চালনের দিকটা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকবে, লম্ব বরাবর থাকবে। আর যদি তুমি অনুদৈর্ঘ্য তরঙ্গের দিকে তাকাও, এখানে শক্তি সঞ্চালিত হচ্ছে হাতের ডান দিক বরাবর, শক্তি সঞ্চালনের দিক হাতের ডানে, অর্থাৎ যেই দিকে কম্পনের দিকে হাতের টানে অর্থাৎ সেই দিকে, অর্থাৎ শক্তি সঞ্চালনের দিক এবং কম্পনের দিক যদি পরস্পরের সমান্তরাল হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরস্পরের লম্ব হইলে সেটাকে আমরা বলতেছি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কোনগুলো, অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কোনগুলো, এগুলো বোঝা জরুরি। যেমন এই যে দেখো, বলছি যে কম্পনের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক একে অপরের সাথে লম্বভাবে থাকলে সেটাকে আমরা বলতেছি অনুপ্রস্থ তরঙ্গ। যেমন আমার পানির ঢেউ আছে, আলো আছে, দড়ির যে কোনো একটা দড়িকে বেঁধে এভাবে যদি তুমি ঢেউ খেলানোর চেষ্টা করো, অনেকে আছে জিম টিম যদি দেখো, জিমের মধ্যে আমরা করি কি এরকম রোপ আনি, রোপ গুলো এরকম এরকম ভাবে জিগলিং করার চেষ্টা করি। এখানেও ফিজিক্স আছে। কেমনি ফিজিক্স আছে? মনে করেন যারা ওয়েট লুজ করতে চাইতেছে বা ট্রেন করতে যাচ্ছে জিমে, তারা করে কি অনেক মোটা দড়ি দূর থেকে টাইনা রাখে, এন্ড বলা হয় যে আপনি এভাবে এভাবে এটারে কম্পিত করেন, ভাইব্রেটিং করেন। এখন তুমি দেখো তরঙ্গ মানে মূলত কি করতেছো, তুমি শক্তি ট্রান্সফার করতেছো না, তুমি তোমার বডি থেকে এনার্জিটারে এই দড়ির মাধ্যমে সামনে প্রবাহিত করে দিতেছো। অর্থাৎ তুমি তোমার নিজের কিছু পরিমাণে ফ্যাট লুজ করো, যাই করো না কেন, এনার্জি ছেড়ে দিচ্ছ। ওকে, চলো। যাই হোক, এখানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এই যে দেখো আমাদের যেই আহ বর্তমানে তুমি যেমন স্ক্রিন থেকে যে আলোগুলা তোমার কাছে যায় পৌঁছাইতেছে, বা তোমার ফোনের স্ক্রিন থেকে যে আলোগুলা তোমার চোখে এসে পৌঁছাইতেছে, এগুলো হচ্ছে মূলত অনুপ্রস্থ তরঙ্গ, যেখানে কম্পনের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক ভাইয়া পরস্পরের সাথে লম্ব বরাবর আছে। এবং যে সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ ডিভাইস থেকে, যে আওয়াজটা তোমার কানে আসতেছে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভাইয়া। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। সবচেয়ে ভালো পারফেক্ট একটা উদাহরণ হচ্ছে অনু দৈর্ঘ্য তরঙ্গে, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। এই যে, আচ্ছা এখানে কিছু কথা বলি। সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ একটা সংকোচন এবং একটা প্রসারণ তৈরির মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। এই জিনিসটা আমরা বুঝতে পারি খুব ভালোভাবে যদি আমরা কোনো একটা এই দিকে তাকাও। যেমন এটা একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। খুব ঠান্ডা মাথায় দিকে তাকাও। আমি চাইলে কিছুক্ষণের জন্য এটা অফ করে দেই। অফ করে দিলাম কোন একটা মোমেন্টে। এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনের মধ্যে দেখো এই মাঝখানের যে কণাগুলো ছিল না, কণাগুলো একবার প্রসারিত হয়েছে ভাইয়া। মাঝ এই অংশের কণাগুলো প্রসারিত হওয়ার মানে ওই ডান পাশের কণাগুলো সংকুচিত হয়ে যাওয়া না। আমি যদি আমার নিজ অবস্থান থেকে প্রসারিত হওয়ার চেষ্টা করি, তাহলে আমার আশেপাশের কণাগুলো কিছুটা পরিমাণে সংকুচিত হবে। ওই সংকুচিত কণাগুলো পরের মুহূর্তে আবার প্রসারিত হয়, যার কারণে আবার দুই পাশের কণাগুলো সংকুচিত হয়ে পড়ে। এভাবে একটা প্রসারণ, একটা সংকোচনের মাধ্যমে শক্তিটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যদি ঠান্ডা মাথায় দেখো, যে এখানে দেখো এই যে সিম্পল ভাবে এটা যদি আমরা অন করি, এটা সিম্পল ভাবে একটা প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে শক্তি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাইলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শক্তি সামনের দিকে অগ্রসর হয়। ওকে, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখা আছে। কেউ আসছে? অধরা? কেউ আসছে আর? মনে হচ্ছে করো নাই সকালে। ভাইয়া করছে কি আজকে 11টা রেকর্ড করবো তো, 11টা পর তোমাদের কথা আলাপ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ।
অর্থাৎ এভাবেই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটা প্রসারণ, এই যে দেখো এই কণাগুলো প্রসারিত হচ্ছে, পাশের কণাগুলো সংকুচিত হচ্ছে, এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমার শক্তিটা কি করে সামনের দিকে বহিত হয়। এটাই আমরা এখানে মনে রাখবো, যে একটি সংকোচন এটি প্রসারণ তৈরির মাধ্যমে তরঙ্গ অগ্রসর হয়। খুব ভালো এমসিকিউ। তাহলে ভাইয়া অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সংকোচন প্রসারণ, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কোনগুলা কি করব? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে বোঝার জন্য তুমি এখানে একটা কাজ করো, এই একটা অ্যানিমেশন বা এই একটা ছোট এক্সপেরিমেন্ট দেখতে পারো। মনে করো ভাইয়া, এখানে আমি করছি কি কতগুলো মার্বেল, ছোট ছোট মার্বেল গুলাকে সুতার মাধ্যমে বেঁধে রাখছি, প্রত্যেকটা মার্বেল। এন্ড এই অংশে আমি করলাম কি, একটা কিছু একটা ধরো রেঞ্জ টাইপের একটা আছে আমার কাছে। আমি যদি এইটাকে তার অবস্থান থেকে, অর্থাৎ আমার কাছে থাকা এই যে ছোট একটা মার্বেল আছে না, এই মার্বেলটাকে এ অবস্থানের সাপেক্ষে বি অবস্থানে নেই, দেন পুনরায় এতে ফিরে আনি, অর্থাৎ ছোট ছোট বাংলা কথাটা পালস দেই। তাহলে যেই ক্ষেত্রে আমি আমার এই কণাটাকে উপরে উঠাইলাম এবং ছেড়ে দিলাম, এই কণার রেসপেক্টে প্রত্যেকটা কণা পর্যায়ভিত্তিক হারে একবার উপরের দিকে উঠবে, একবার নিচের দিকে নামবে। অর্থাৎ এখানে একটা ঢেউয়ের সৃষ্টি হবে, এবং সেই ঢেউটা সৃষ্টি করার মাধ্যমে পর্যায়ভিত্তিক আন্দোলনের মাধ্যমে শক্তিটা আমার সামনের দিকে অগ্রসর হতে থাকবে। মানে আমি যদি তোমাকে বোঝানোর জন্য একটা পালস দিয়ে দেই, ধরো আমরা অবশ্যই স্লো মোশনে দিব, কারণ নাইলে অন্যথায়। ওকে, ধরো একটা পালস দিলাম। হুম, এই যে দিলাম পালসটা। দেখো সিম্পল ভাবে একটা কাজ করতে থাকি আমরা, পালসের অ্যামপ্লিটিউডটা একটু বাড়াইয়া দিই, একটু বড় করে দিলাম। এবার দেখবেন ভাইয়া, ওকে, দেখছো সুন্দর মতো শক্তি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম অসংখ্য পাস যদি বারবার দিতে থাকি, অর্থাৎ স্পন্দন দিতে থাকি, তাহলে সিম্পল ভাবে দেখো যে আমার এটাও স্পন্দিত হচ্ছে নিজের অবস্থানের সাপেক্ষে। ঠান্ডা মাথায় দেখবেন সবচেয়ে প্রান্তের যে মার্বেলটা আছে, তার স্পন্দনটা কিন্তু উলম্ব বরাবর সে এসএচএম করতেছে। সে এসএচএম করতেছে, তার পাশাপাশি প্রত্যেকটা কণা নিজ অবস্থানের সাপেক্ষে স্পন্দিত হচ্ছে, এবং এই পর্যায়ভিত্তিক স্পন্দনের মাধ্যমেই শক্তি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই যে শক্তিটা অগ্রসর হইতেছে না, আমি কোন একটা মোমেন্টে করবো, এটারে পজ করে দিলাম, ধরো পজ করছি। Stop. তাহলে এই স্পন্দনের দিকে দেখাও ঠান্ডা মাথায়, যেই এই যে এখানের দিকে তাকাও, এই যে স্পন্দিত অবস্থায় যে তরঙ্গটা আছে না, তরঙ্গের সবচেয়ে উঁচু বিন্দুটারে এটারে আমরা বলে থাকি, এটা আমরা বলি তরঙ্গ শীর্ষ। হ্যাঁ, তরঙ্গ শীর্ষ, শীর্ষ। ওকে, ইংরেজিতে জানি কি বলে একটা ভুলে গেছি। তরঙ্গ শীর্ষ সবচেয়ে চূড়ার বিন্দু, সবচেয়ে নিচের বিন্দুটাকে আমরা বলি তরঙ্গপাদ। তরঙ্গ পাদ, বেসিক্যালি ছোট ছোট কথাবার্তা। তাহলে ভাইয়া দেখেন তো, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গটা সামনের দিকে কিসের মাধ্যমে অগ্রসর হচ্ছে? একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ গঠন করার মাধ্যমে অনুপ্রস্থ তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। আর একটু আগে যখন দেখছিলাম যে পাশেই ছিল একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে সামনের দিকে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ সামনের দিকে একটা সংকোচন প্রসারণ তৈরি করার মাধ্যমে অগ্রসর হয়। এমসিকিউতে এগুলা ভুল করা যাবে না, এগুলা মাথায় রাখবা। অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন ও প্রসারণ তৈরির মাধ্যমে অগ্রসর হয়, আর অনুপ্রস্থ তরঙ্গ একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদ গঠন করার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। আমরা চাইলে ছোট করে লিখতে পারি কোথাও একটা, যে তরঙ্গ শীর্ষ, শীর্ষ ও তরঙ্গ পাদ গঠনের মাধ্যমে অগ্রসর হয়। ওকে, ফাইন। তাহলে কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কোনটা অনুপ্রস্থ তরঙ্গ একটু ভুলবেন না, খেয়াল রাখবেন। চলো সামনে যাই। তরঙ্গ সংক্রান্ত কতিপয় রাশি, কিছু জিনিসপাতি বেসিক্যালি বোঝা জরুরি। যেমন ভাইয়া ফার্স্ট কথা হচ্ছে পূর্ণ কম্পন বলতে কি বোঝায়? পূর্ণ কম্পন বলতে বুঝি যে কোন একটা কণা, হুম, যতটা পথ অতিক্রম করার পর পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারি তার পূর্ণ কম্পন, বা একটা পারফেক্ট অসিলেশন, বা একটা পারফেক্ট ভাইব্রেশন। তুমি ঠান্ডা মাথায় দেখো, আমরা যদি একটু তাকানোর চেষ্টা করি আমার এই পাশের কণাটার দিকে, ধরো আমি এখানে সবগুলো জিনিসকে আবার স্বাভাবিক করলাম, অসিলেশনে দিচ্ছি। এখন আমরা যদি এটাকে, এই কণাটা কোথায় ছিল ভাইয়া দেখো তো, ঠান্ডা মাথায় এই কণাটা আমার এই অবস্থানে ছিল। ঠান্ডা মাথায় দেখবেন, বুঝবেন আমার কথাগুলো। অসিলেশন দেওয়ার সাথে, ভাইব্রেশন দেওয়ার সাথে সাথে কণাটা একবার বিতে যাবে, পুনরায় এতে আসবে, যে সিতে যাবে, পুনরায় এতে ফিরে আসবে। তাহলে ভাই একটা পূর্ণ কম্পন কখন হইলো? কি বলতেছি, যতটুকু পথ অতিক্রম করার পর একটা কণা তার পূর্বের অবস্থানে ফিরে আসে। তাহলে আমার এই কণাটা এ থেকে বিতে যাইয়া, এই থেকে একবার বিতে গেছে। ওকে, পূর্ণকম্পন হয়েছে? হয় নাই তো, কারণ সে তো পূর্বের অবস্থানে ফিরে আসে। তার পূর্বের অবস্থান কোনটা ভাইয়া? পূর্বের অবস্থান হচ্ছে এ।
পূর্বের অবস্থানে পূর্বের মতো ফিরে আসতে হবে। সে পূর্বের মতো কিরকম ছিল? এ অবস্থানে কণাটা এই জায়গাতে ছিল এবং কণাটার ডিরেকশন ছিল কোন দিকে? উল্লম্ব বরাবর উপরের দিকে। এবার কণাটা যখন এ থেকে বি এর দিকে যাবে, ঠিক আছে যাক, তার পূর্বের অবস্থানে ফিরে হয় নাই। বি থেকে এ এর অবস্থানে ফিরে আসলে অনেকে মনে করতে পারো যে ভাইয়া এটা হয়তোবা পূর্বের অবস্থান, এটাও পূর্বের অবস্থান না। কারণ যখন সে হয়তোবা আগের মতো এ তে আসছে ঠিকই, বাট আগের অবস্থায় আসতে পারে নাই। আগে এ বিন্দু থাকা কণাটার ডিরেকশন ছিল ঊর্ধ্বমুখী, এখন কণাটার ডিরেকশন হচ্ছে নিম্নমুখী। কারণ এ থেকে বি তে আইসা যখন সে পুনরায় ফিরে আসবে, তখন কণাটা নিচের দিকে যেতে চাইবে, তখন সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে নাই। বরং সে যখন সি তে যাবে, সি থেকে যখন আবার এ তে আসবে, অর্থাৎ তখন যে আমার কণাটা কিসে পৌঁছাবে? পূর্বের অবস্থানে পৌঁছাবে। তাহলে এটা পূর্ণ কম্পন বলতে বুঝতেছি কণাটা একবার কণাটা একবার এ থেকে বি তে গেছে, ওকে, বি থেকে এতে আসছে, পূর্বের অবস্থান হয় নাই, কারণ প্রথমে ডিরেকশন ছিল আপার মুখী, এখন লোয়ার মুখী, পূর্বের অবস্থান হয় নাই। এবার সে আবার এ থেকে নিচে সি তে গেছে, সি থেকে এবার পুনরায় এতে আসছে। এবার এইবারের ডিরেকশনটা পূর্বের ডিরেকশনের কি এটার সাথে ম্যাচ করতেছে, তোমরা বুঝতে পারতেছো কিনা একটু যদি আমি দেখি আমার একটা পেন নিয়ে। ধরো এটা হচ্ছে তার আদি অবস্থান, এবার এটা হচ্ছে তার মুভিং অবস্থা। তো কণাটা ধরো একবার স্বাভাবিক অবস্থান থেকে বি তে গেছে, যাক, বি থেকে সে পুনরায় এতে ফিরে আসছে। দেখো আগে কণাটার ডিরেকশন বাট এইবার তার ডিরেকশন কিন্তু ঊর্ধ্বমুখী না, অর্থাৎ সে এবারও তার পূর্বের অবস্থানে ফিরতে পারে নাই, পূর্বের অবস্থানে ফিরতে পারে নাই। সে এবার এখান থেকে নিচে যাবে, নিচের থেকে পুনরায় যখন ফিরে আসবে, এইবার তাহলে সর্বপ্রথমের অবস্থান আর এখনকার অবস্থান বর্তমানে কি হয়েছে? ম্যাচ করছে। তাহলে যতটা পথ অতিক্রম করার পর, যতটুকু যাওয়ার পর সে তার পূর্বের অবস্থানে পুনরায় ফিরে আসতে পারে, সেটাকে আমরা বলতে পারি এটা পূর্ণ কম্পন বা পারফেক্ট অসিলেশন। তাহলে এটা চেক করবো আমরা এটারে অন কইরা। ধরো স্লো মোশনে দিলাম ফ্রিকোয়েন্সি, আচ্ছা ফ্রিকোয়েন্সি একটু কমায় দেব। ধরো কণাটা একবার থামো, সর্বোচ্চ যাচ্ছে, হোল্ড, সর্বোচ্চ অবস্থানে গেছে, আবার সাম্য অবস্থানে ফিরে আসবে, থামাইলাম। এখনো সে পূর্বের অবস্থানে আসতে পারে নাই, কারণ একটু আগে ডিরেকশন ছিল ঊর্ধ্বমুখী, এবার ডিরেকশন নিম্নমুখী। ওকে, নিচে গেছে, থামো, এবার পুনর এই যে এইবার দেখো কণাটা এই অবস্থান থেকে যাত্রা শুরু করে উপরে একবার উঠছে, নিচে একবার নামছে, পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসছে। এই পূর্বের অবস্থানে ফিরে আসতে যাইয়া তার যতটুকু পথ অতিক্রম করছে, যতটুকু দূরত্ব যাওয়ার পরে সে একটা পূর্বের অবস্থানে ফিরে আসে। এখানে এ থেকে বি পর্যন্ত এই পুরাটার আমি বলতে পারি কি একটা পূর্ণ কম্পন। আর পূর্ণ কম্পনের জন্য অতিক্রান্ত পথকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, মানে এ থেকে বি দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তার সামনে আছে তাই আমি এখন কথা বলতে চাচ্ছি না। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পাদন করার জন্য যখন পূর্ণ কম্পন বলতে বোঝাচ্ছে যখন সে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসতেছে, ভাইয়া বুঝতেছেন না? তাহলে এটা হইতেছে আমার এ থেকে বি পর্যন্ত আলটিমেটলি পূর্ণ কম্পন। আচ্ছা, কম্পাঙ্ক মানে কি? কোনো কম্পমান বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পাদন করে। যেমন দেখো এই যে এখানে এটা এটা দেখতে পাচ্ছিলাম আমরা, এই যে দেখতে পাচ্ছিলাম যে এই কণাটা একবার উপরে গেছে, নিচে নামছে আর পূর্বের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন করছে। এক সেকেন্ডে আমার এই কণাটা যতগুলা পূর্ণ কম্পন সম্পাদন করতে পারে তাকে বলা হয় তার কম্পাঙ্ক। ধরো আমি যদি ধরে নেই আমার এই কণাটা যে টি সময়ে পূর্ণ কম্পন দেয়, পূর্ণ কম্পন দেয় কয়টা দেয় জানি না, তো মনে করে নিচ্ছি এন সংখ্যক, এন সংখ্যক। তাহলে ভাইয়া প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিবে, এক সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ কম্পন দিবে, সেটাকে আমরা বলে দিব তার কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এন বাই টি। ওকে, এটা হচ্ছে আমার কম্পাঙ্ক বের করার রাশিমালা। কম্পাঙ্কের রাশিমালার ক্ষেত্রে একক হচ্ছে পার সেকেন্ড, পার সেকেন্ডকে আমরা বলে থাকি হার্জ। ওকে, তাহলে যদি বলা হয় কোন কণার কম্পাঙ্ক, যেমন আমার এই যে অ্যানিমেশনে কম্পাঙ্কটা ছিল 1.03 হার্জ, আমি যদি একটু বাড়ায়া দেই, ধরো এখন কম্পাঙ্ক রাখছি পারফেক্টলি করতে গেলে 1, তার মানে এই কণাটার কম্পাঙ্ক 1 হার্জ বলতে বোঝায় কণাটা প্রতি সেকেন্ডে একবার কম্পিত হচ্ছে, পূর্ণ কম্পিত হচ্ছে। কণাটার কম্পাঙ্ক যদি আমি বাড়ায়া দিই ভাইয়া, ধরো 2 দিলাম, এই দেখো পারফেক্টলি 2 করলাম, ধরো 2 দিলাম ধরো, তার মানে কণাটা প্রতি সেকেন্ডে 2 বার আন্দোলিত হচ্ছে, 2 বার পূর্ণ কম্পন দিচ্ছে। এটা চাইলে বাড়ায়া 3 করা যাবে সম্ভবত। তাহলে তার মানে কণাটা প্রতি সেকেন্ডে 3 বার পূর্ণ কম্পন দিচ্ছে। একটা কণা এক সেকেন্ডে একবার কম্পন দিতেছে, তুমি যা দেখতে পাইবা, যদি এক সেকেন্ডে 2 বার কম্পন দেয় তুমি আরো বেশি ফাস্ট দেখতে পাইবা। এক সেকেন্ডে 3 বার কম্পন দিলে আরো বেশি ফাস্ট দেখতে পাইবা। এবং এই জিনিসটাই ঘটবে দেখবা, আমি যখন কম্পাঙ্ক এখানে 1 থেকে ধরো এটা চালু করলাম, কম্পাঙ্কের মান বাড়াইতেছি ধরো,
এই দেখো এটা কম্পনের পরিমাণ বেড়ে গেছে, দেখছো অসিলেশন বেড়ে গেছে। ধরো কম্পাঙ্কের পরিমাণ দিলাম, একদম দিলাম ধরো 1 হার্টজ, ধরো এটা আছে আমাদের কোথায় 1 হার্টজ। এটাকে একটা কাজ করি, ম্যানুয়ালি নিয়ে সিলেক্ট করি, নর্মাল মোডে দিব। দেখো বর্তমানে তার এক ধরনের কম্পাঙ্ক তুমি দেখতে পাচ্ছ, প্রতি সেকেন্ডে সে একবার করে কম্পিত হচ্ছে নর্মাল মোডে। এবার তুমি করলা কি, পজ করলা, ওকে, ওকে। এবার তুমি তার কম্পাঙ্ক করলা কি 2 হার্টজ করে দিলা, বা আমি সবচেয়ে বেশি দিলাম 3 হার্টজ দিলাম। এবার সে প্রতি সেকেন্ডে 3 বার কম্পিত হবে, পূর্বের 3 গুণ বেশি কম্পিত হবে একই সময়ে। তাহলে এবার তুমি অন করে দেখো, বুঝতে পারতেছো অনেক বেশি পরিমাণে কম্পন হচ্ছে, স্লো মোশন করলেও অনেক বেশি পরিমাণে কম্পিত হচ্ছে। ওকে ফাইন, কম্পাঙ্কের পরিমাণ 3 হার্টজের থেকে আরো বাড়াইলে আরো বেশি হারে কম্পিত হবে, এতটা বেশি ঘন হয়ে কম্পিত হবে যে তুমি একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভের মাঝখানে পার্থক্যটা ধরতে পারবে না, এত ঘিরি গিনি গিরি গিনি সংকুচিত সংকুচিত হয়ে কম্পিত গুলো হবে। ওকে পারফেক্ট, থাকো। তাহলে এটা ছিল আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা বেসিক্যালি এফ দ্বারা প্রকাশ করে থাকি। ওকে থাকো, চলো আমরা একটু সামনের দিকে যাই। কম্পাঙ্কের পরে যদিও পর্যায়কাল বোঝার কথা ছিল, আমরা দশা অথবা ফেজ নিয়ে বুঝতে আগ্রহী। তাহলে ভাইয়া ফেজ জিনিসটা কি? মনে করো তুমি অনেক দিন যাবত নিজের বাসা থেকে বের হচ্ছ না, বা ধরো হঠাৎ কোনো একদিন তোমার নিজের কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, স্কুল লেভেলের ফ্রেন্ড যার সাথে প্রাইমারির পরে আর দেখা হয় নাই, হঠাৎ করে তোমাদের সাথে একজনের মিট হইলো। এন্ড দেখার পরেই তুমি একজনের জন্য কি জিজ্ঞেস করবো? বলবা যে কি অবস্থা বন্ধু, কেমন আছো? এখন সে যদি তোমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকে, এবং সে যদি তোমার সাথে অনেক কিছু শেয়ার করার মতো মানুষ হয়ে থাকে, সে বলবে যে দোস্ত ভালো অবস্থা ভালো নাই, এই সমস্যা, সে এই সমস্যা ওই সমস্যা অনেকগুলা কথা একসাথে বলবে। আর যদি সে আহ খুব বেশি এক্সপ্রেসিভ না হয়, তাহলে সে হয়তো বা অল্পতে উত্তর দিবে, বলবে যে ভালো বা খারাপ। এখন ভাই একটা কথা বোঝার চেষ্টা করেন, আমি কোন একজন ব্যক্তি, ধরো র্যান্ডম কোন একজন ব্যক্তির তার অনেকগুলো অবস্থাকে চাইলে ছোট একটা নাটশেলের মধ্যে বা ছোট একটা শব্দের মধ্যে আবদ্ধ করতে পারি। এই ছোট একটা শব্দের মাধ্যমে ব্যক্তির অনেকগুলো অবস্থা, ব্যক্তির পারিবারিক অবস্থান, পরিবারে কি ভালো আছে কি নাই, ব্যক্তির শিক্ষা অবস্থান, পড়াশোনার অবস্থা আছে কি নাই, পড়ালেখার মধ্যে কি আদৌ আছে নাকি চলে গেছে, ব্যক্তির সামাজিক অবস্থান, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থান, কি অবস্থান, টাকা পয়সা কি ফ্যামিলি থেকে ঠিকমতো পাইতেছে কিনা, আর্নিং শুরু করছে বা করবে, বিজনেস করতেছে কিনা, হ্যাঁ, অনেকগুলা কথা আসে ভাইয়া। সবগুলা জিনিসকে আমি একসাথে বুঝতে পারি কি অবস্থা কথাটা বলার মাধ্যমে। বা মাঝে মধ্যে আমরা বলি না ছোট ভাই বোন রে, যে দেখ নিজের কি হাল কি দশা করে রাখছে, এই ব্যক্তির বেহাল দশা। বেহাল দশা মানে ব্যক্তির খুবই খারাপ অবস্থা। খারাপ মানে শুধু একটা দিক বোঝাতেছে, প্রত্যেকটা দিকে বোঝাতেছে, পড়াশোনাতে মনোযোগ থাকতেছিল না, ধর স্বাস্থ্যের ঠিক নাই, পড়াশোনার ঠিক নাই, মানি ম্যানেজমেন্টের ঠিক না, কোনো দিকে ঠিকঠাক নাই। সেম ভাবে কোন একটা পার্টিকেল, কোন একটা ওয়েভের কথা যদি চিন্তা করে দেখি, ওই ওয়েভের, ওয়েভ বা তরঙ্গ মানে কি, অসংখ্য কণা নিজ অবস্থানের সাপেক্ষে ইএসআর ইএসআর করতেছে, এসএসএম করতেছে। তো প্রত্যেকটা কণার অবস্থান, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে একসাথেই ওই কণাটার দশা বলা হয়। আমি একদম ভাঙে বোঝানোর চেষ্টা করতেছি। এসএচএম রত কোনো একটা কণার তরঙ্গের প্রস্থ, এসএচএম রত কোনো একটি কণার অবস্থান মানে সরণ, তরঙ্গের ওই কণাটার বেগ, ত্বরণ, ইটিসি সবগুলার একসাথে আমরা বলতেছি ওই কণাটার দশা। এই জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি যে কোন একটি কণার অবস্থান, কোন একটি কণার অবস্থান, গতির দিক, বেগ ও ত্বরণকে আমরা একসাথে কি বলে থাকি, দশা বলে থাকি। ওকে, মনে করো দুইটা কণার দশা যদি সমান হয়ে যায়, কণার অবস্থান, বেগের দিক, ত্বরণ ইটিসি ইটিসি সেম হচ্ছে, তাহলে এমন দুইটা কণাকে আমরা বলে থাকি সমদশা সম্পন্ন কণা। এই যে দেখো, P1 কণা এবং P2 কণা পরস্পরের সাথে সমদশা সম্পন্ন কণা। কিভাবে বুঝলাম ভাইয়া? P1 কণাটার অবস্থান তরঙ্গ শীর্ষে, P2 কণাটার অবস্থানও তরঙ্গ শীর্ষে। তাহলে দুইটা কণার অবস্থান সেম হয়েছে, গতির দিকও একই হয়েছে, তাই তারা পরস্পর কি সমদশা সম্পন্ন কণা। সমদশা মানে একই সরণ হবে, একই গতির দিক হবে। তুমি যদি P1 P2 ছাড়াও আরো দুইটা কণা নাও, ধরো Q1 Q2, এই দুইটা কণার অবস্থান পরস্পরের বিপরীতে, একটা তরঙ্গ শীর্ষে অবস্থান করলে একটা তরঙ্গ পাদতে অবস্থান করতেছে, তাদের দুজনের অবস্থান গতির দিক পরস্পর কি বিপরীত। দেখো এই P1 কণাটার গতির ডিরেকশন ছিল আপারমুখী, P2 ছিল আপারমুখী, Q1 Q2 তো দুই দিকে ভাইয়া, তাই তাদের অবস্থান ভিন্ন হওয়ার কারণে Q1 এবং Q2 কে আমরা বলে থাকি
বিপরীত দশায় অবস্থান করতেছে। ওকে, তাহলে ঠান্ডা মাথায় বুঝে দেখবেন, বিপরীত দশা মানে বিপরীত সরণ, বিপরীত গতির দিক। আর দুইটা বিপরীত দশা সম্পন্ন কণার দশার যেই ডিফারেন্স, এটাকে আমরা বলে থাকি দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। বুঝতেছো? ফেজ ডিফারেন্স। তাহলে যদি বলা হয় দশা পার্থক্য বলতে কি বুঝেন? দশা পার্থক্য বলতে বুঝি দুইটা বিপরীত দশা সম্পন্ন কণা বা দুইটা কণার মাঝখানে দশার যে ডিফারেন্স থাকে, অর্থাৎ ডেল্টা দ্বিতীয় কণার দশা ডেল্টা 2 মাইনাস আদি কণার দশা ডেল্টা 1। ওকে, এগুলো আমরা সামনে দেখবো, সামনে আমাদের আরো আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই ছিল সমদশা সম্পূর্ণ কণা, বিপরীত দশা সম্পূর্ণ কণা। একটু ঠান্ডা মাথায় বুঝে দেখো, আমাদের যদি পরের টপিকটা সম্ভবত তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে বুঝিয়ে দেই ঠান্ডা মাথায়। সমদশা সম্পূর্ণ দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা তরঙ্গ বলে থাকি। হ্যাঁ, আমি চাইলে তোমার ওই সংজ্ঞাটা বলতে পারি যে ভাইয়া, কোন একটা কণা পূর্ণ কম্পন সম্পাদন করে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। মানে এই কণাটা ধরো এই বিন্দুতে যত শুরু করছে, একটা পূর্ণ পারফেক্ট কম্পন দিচ্ছে কতটুকু জায়গা ভাইয়া, বি তে যেটা পারফেক্ট পূর্ণ কম্পন সম্পাদন করছে, তাহলে এ থেকে বি আমার এখানে এটা কণাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা যেমন সত্য, একটু যদি অ্যাডভান্স ভাবে চিন্তা করে থাকো, এ বিন্দুর কণাটার দশা বি বিন্দুর কণাটার দশা কি হবে? সেম হবে। তাহলে কি আমরা বলতে পারি না সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকেও আমার আলটিমেটলি কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলা হয়। সিম্পলি চিন্তা করে দেখেন, তাহলে আমি বলতে পারি এ থেকে বি যতটুকু দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য, P1 থেকে P2 ততটুকুই দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য সমান, কারণ একটা নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবসময় সমান থাকবে। তাহলে আমরা বলতে পারি এ বি দূরত্ব যা, P1 P2 দূরত্ব যা, P2 Q1 দূরত্ব যা, আলটিমেটলি এগুলো সব কি নির্দেশ করতেছে? তরঙ্গ দৈর্ঘ্যে নির্দেশ করতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি চাইলে পরের পেজে যাইয়া যে ভাইয়া, তরঙ্গ সঞ্চালনের কোনো মাধ্যমের এই যে সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বলতে চান, তাহলে আমি বলতে পারি P1 P2 কণার দূরত্ব, অবশ্যই এটা তরঙ্গ দৈর্ঘ্য। এ বি দূরত্ব, এটাও কি আমার আলটিমেটলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আকারে। যেহেতু চিত্রটা আমাদের পিছনের পেজে, তাই আমরা পিছনের পেজে এটা লিখলে বেশি ভালো হয়। এই P1 এ থেকে বি দূরত্ব একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করতেছে, P1 P2 তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করতেছে। আবার P2 Q1 আলটিমেটলি কি নির্দেশ করতেছে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাকে নির্দেশ করতেছে। অর্থাৎ একটা তরঙ্গ পূর্ণ কম্পনে যতটা পথ অতিক্রম করতেছে, সেটি হচ্ছে কণাটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ঠিক আছে, তুমি যদি ঠান্ডা মাথায় দেখো, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, এটা একটা আমার অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমার P1 কণাটা কোথায় আছে? তরঙ্গ শীর্ষে আছে। P2 কণাটা কোথায় আছে? তরঙ্গ শীর্ষে আছে। তাহলে আমরা বলতে পারি পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। বা এই যে একটা কণা, এই কণাটা কোথায় আছে? তরঙ্গ পাদতে আছে। এখানে একটা কণা, এটা কোথায় আছে? তরঙ্গ পাদতে আছে। তাহলে বলতে পারি পরপর দুইটা তরঙ্গ পাদর এর মধ্যবর্তী দূরত্বকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। কিসের ক্ষেত্রে? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। সংজ্ঞা দেওয়ার জন্য এগুলো পড়াইতেছি না, এগুলো পড়াইতেছি এমসিকিউ এর জন্য। ঠান্ডা মাথায় বুঝো, এই যে লেখছে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গ খাঁজ, তরঙ্গ পাদ আর তরঙ্গ খাঁজ একই শব্দ, এর মধ্যবর্তী দূরত্ব কিসের ক্ষেত্রে? অনুপ্রস্থের ক্ষেত্রে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটা সংকোচন অথবা পরপর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলে থাকি? তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তাহলে জিনিসটা সহজ, তরঙ্গ দৈর্ঘ্য, বাট এইটারে কত ভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। অনুপ্রস্থের জন্য একরকম, অনুদৈর্ঘ্যের জন্য একরকম, আবারও বিভিন্ন ভাবে কথাবার্তা বলা যাচ্ছে। একটু ঠান্ডা মাথায় এগুলো পড়ার চেষ্টা করবেন। চলেন আমরা সামনে যাই। পর্যায়কাল। পর্যায়কাল বেসিক্যালি কথাটা হচ্ছে এরকম, যতটা সময় পর একটা কণা পূর্ণ স্পন্দন সম্পাদন করে তাকে আমরা ওই কণাটার পর্যায়কাল বলে থাকি। যেমন একটু আগে আমরা দেখতে পেতেছিলাম, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন দেয়, আর পর্যায়কাল হচ্ছে একটা কম্পন দিতে যে পরিমাণ সময় নেয়। মনে করেন আপনার n সংখ্যক কম্পন দিতে, কণাটা আপনার n সংখ্যক কম্পন দিতে সময় নেয়, n সংখ্যক কম্পনে আমার সময় নেয়, সময় প্রয়োজন টি পরিমাণ, ধরো টি সেকেন্ড বা টি পরিমাণ। তাহলে কণাটার একটা কম্পন দিতে যে পরিমাণ সময় লাগবে, একটা কম্পন এর সময় প্রয়োজন হবে টি বাই এন পরিমাণ। এটাই হইতেছে আমার এই কণাটার পর্যায়কাল টি। পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু সময় ভাগ সংখ্যা। কম্পাঙ্ক কি ছিল? সংখ্যা ভাগ সময়। অর্থাৎ পর্যায়কাল এবং কম্পাঙ্ক একে অপরের বিপরীত রাশি। তুমি যদি টি টারে নিচে পাঠিয়ে দাও, তাহলে এটা আলটিমেটলি কিছু সমান হয়ে যাবে, 1/f এর সমান হয়ে যাবে। ওকে, ঠান্ডা মাথায় বুঝে রাখবা, পর্যায়কাল সুন্দর হইতেছে।
এগুলা করার পিছনে উদ্দেশ্য হইতেছে যে যেহেতু স্লাইডটা আমি দিয়ে দিব ক্লাস শেষে সুন্দর মতো তোমরা স্লাইড পেয়ে যাবো বলো, বুঝছো নি ভাইয়া? তো স্লাইড তোমরা পেয়ে যাবা। স্লাইডের মধ্যে কথাগুলো একটু গোছানো না থাকলে তোমাদের নোট করতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমরা একটু গুছিয়ে দিচ্ছি। ক্লাস শেষে কমেন্ট বক্সে আমি সবগুলার লিংক দিয়ে দিব, ড্রাইভে আপলোড করে। সব ধরনের প্রবলেমও সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তোমার জাস্ট নিজেরে একটু সময় দিয়া পড়াগুলো একটু বুঝে নিবা। চলো শুরু করি। তরঙ্গ বেগ, পর্যায়কাল তো বুঝতে পারছো, একটা পূর্ণ কম্পন দেওয়ার সময়। আর তরঙ্গ বেগ হচ্ছে কোন একটা কণা প্রতি সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, কোন একটা নির্দিষ্ট দিকে তরঙ্গ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তো ভাইয়া তুমি আমার এই কথার উত্তর দাও তো, একটা কণা একটা পূর্ণ স্পন্দনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ল্যামডা। আর একটা কণা একটা পূর্ণ কম্পন দেওয়ার সময়টা হচ্ছে পর্যায়কাল টি। তাহলে কি আমি বলতে পারি না যে টি সময়ে একটা কণা কতটুকু দূরত্ব অতিক্রম করে? তরঙ্গ দৈর্ঘ্যের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এটা কথাটা বলতে পারি যে টি সময়ে কণার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা কিসের সমান? ল্যামডার সমান। তাহলে একক সময় তুমি বলছি তো 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যায়, তাহলে 1 সেকেন্ড সময়ে কণার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টি। এটাকেই বলা হয় কোন একটা কণার জন্য, এটা নেই, তার তরঙ্গ বেগ ভি। তার তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। ওকে, কেউ কেউ চাইলে এখান থেকে ভি, তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা টি। যদিও আমাদের বইগুলোর জন্য আমরা করি কি, ল্যামডাকে ডানে নেই, লিখি 1/t ইন্টু ল্যামডা, যেটা হচ্ছে এফ এর সমান, অর্থাৎ ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। এটাকে মনে রাখতে পারো। আচ্ছা, তরঙ্গ বেগের রাশিমালা, তরঙ্গ বেগের রাশিমালা। তরঙ্গ বেগ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, নবম শ্রেণীর পড়া সপ্তম চ্যাপ্টারে, যে তাপমাত্রার উপর নির্ভরশীল, হ্যাঁ, মাধ্যমের আর্দ্রতার উপর নির্ভরশীল, এই ছোট ছোট এমসিকিউ এগুলা পড়ো। তো তরঙ্গ বেগ v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। যদিও এটা আমরা 9-10 পড়ছি, বাট এটার প্রয়োগ ইন্টারমিডিয়েট একটু ডিফারেন্ট ভাবে হইতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন ভাইয়া। তরঙ্গ বেগ মাধ্যমের বৈশিষ্ট্য, অর্থাৎ মাধ্যম যতক্ষণ পর্যন্ত অপরিবর্তিত থাকবে তরঙ্গ বেগ ততক্ষণ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আর কম্পাঙ্ক উৎসের বৈশিষ্ট্য, কম্পাঙ্ক উৎস পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। মনে করো আমি এখন কথা বলতেছি, আমার শব্দের কম্পাঙ্ক বায়ু মাধ্যমে যা পানিতে গেলে তাই, বাট আমার শব্দের বেগ বায়ু মাধ্যমে যা পানিতে গেলে তা হবে না, চেঞ্জ হয়ে যাবে। বুঝতেছো? তাহলে ডিফারেন্সটা এখানেই আসে যে কম্পাঙ্ক জিনিসটা, কম্পাঙ্ক হইতেছে আমার আলটিমেটলি সোর্স, উৎসের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার উৎসের বৈশিষ্ট্য, উৎস, উৎসের বৈশিষ্ট্য, যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে বা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আর তরঙ্গ বেগ এটা হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য। মাধ্যম পরিবর্তিত হইলেই আমার তরঙ্গ বেগ পরিবর্তিত হয়, আদারওয়াইজ হবে না। মাথা ঠান্ডা রাখবেন। ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা বুঝা যাই তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। সামনে যাব, চলেন। সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কম্পমান কণা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে। দেখো ভাইয়া, তোমরা যে অষ্টম চ্যাপ্টারটা পড়ে থাকো, অষ্টম চ্যাপ্টারে দেখছিলা যে আমরা SSM তো বের করছি। অর্থাৎ আমরা করছিলাম কি, একটু মনে পড়ে কিনা, যে এখানে একটা বৃত্তপথ নিতেছি, ধরো এটা হচ্ছে একটা বৃত্তপথ। আমি করলাম কি, সামনে একটা ছায়া রাখলাম, সামনে একটা ছায়া রাখছি। ঠিক আছে? মনে করো এখানে বৃত্তপথের উপর ছোট একটা কণা কল্পনা করতে চাচ্ছি। ছোট একটা কণা আছে, এটা আঁকছি। এই কণাটারে একটু বড় করে এখানে রাখি। ওকে, একটা কাজ করতে পারি, কণাটাকে আমরা যদি একটু ব্রাইট করে দেই তাহলে ভালো হয়। ধরো এখানেও একটা কণা আছে, আমরা চাইলে ফার্স্টে আগে এটাকে একটু লক করে নেব অবশ্যই। দেখো, এই একটা কণা, চিন্তা করলাম কি, এসএসএম মতো কণার ক্ষেত্রে এসএসএম চ্যাপ্টারটা যদি পড়ো বা সেখানে একটু রিভিশন করবা, বা নাহলে ভাইয়া বুঝাই দিই সমস্যা নেই। এই পাশ থেকে একটা আলোক রশ্মি দিলাম, বুঝছো ভাইয়া? এখান থেকে করলাম কি, লাইট দিছি। এন্ড এই লাইট সোর্স সাপেক্ষে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমার এই কণাটা যদি বৃত্তপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে বর্তমানে আমার এই কণাটার যেই ছায়াটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি, সেই কণাটা বর্তমানে এখানে আছে, তার ছায়া দেখতে পাইতেছি এখানে, এই বিন্দুতে আছে। তাহলে চিন্তা করে দেখো, আমার এই কণাটা যদি
ঘুরতে থাকে। ঘুরতে যত উপরের দিকে উঠবে, মানে এটা যত সার্কুলার পথে, বৃত্ত পথে আবর্তন করবে, রোটেটিং করবে ভাইয়া। আমরা একটা কাজ করি, ধরো এটারে এই যেখান থেকে বের করে নিলাম। আচ্ছা, ১ সেকেন্ড। ওকে ফাইন। মনে করো এবার আমরা এখানে আলো দিচ্ছি। আলোর পাশাপাশি দেখতে পাইতেছি যে আমার এই যে একটা কণা না, এই কণাটার যেই আ ছায়াটা এটা এই বিন্দুতে পড়তেছে। আমরা করলাম কি কণাটার বৃত্তপথে ঘুরতেছি, ঘুরাইতেছি। কণাটা যখন বৃত্তপথে ঘূর্ণায়মান অবস্থায় উপরে যাবে, তখন আমরা দেখতে পাবো যে এই ছায়াটা কিছুটা উপরের দিকে উঠতেছে, যেটা কিছুটা উপরে উঠে গেছে। এই যে দেখো, এই যে উপরে উঠে গেছে। ওকে? এটা যদি আমরা আবার ঘুরাই, ঘুরাইতে আবার নিচের দিকে নামাই, মনে হবে এবার এই কণাটার ছায়া, বুঝছো? এটা কিন্তু কণাটার আদি অবস্থান। কণাটা এবার ঘূর্ণায়মান অবস্থায় আছে। এই যে কণাটা ঘুরতে নিচে নেমে গেছে, এটা আমি এটা সরায় ফেলি। ধরো এটা কণাটা ঘুরতে এখানে আসছে। যখন কণাটা এখানে ছিল, তার ছায়া ছিল আমার এই জায়গাতে। যখন কণাটা আমার উপরে উঠছে, তখন তার ছায়া পাইতেছি এই বিন্দুতে। কণাটা যখন আমার নিচের বিন্দুতে আসছে, তখন আমি দেখতে পাইতেছি যে কণাটার যে একটা ছায়া আছে, সেই ছায়াটা টোটাল ঠিক একটু নিচের বিন্দুতে পড়বে, অর্থাৎ এখানে যেয়ে পড়বে। ওকে? তাহলে দেখো কণাটা যদি আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, ঘুরতে আবার তার আগের অবস্থানে ফিরে আসে, তখন দেখো কণাটার এই নিচের বিন্দু থেকে কণাটা আবার উপরে ফিরে আসছে। তোমরা বুঝতে পারতেছো কিনা? আমরা চাইলে একটু অন্যভাবে চিন্তা করি বিষয়টা। মনে করি এটা হচ্ছে A অবস্থান, B অবস্থান, C অবস্থান। একটা কণা যেটা বৃত্তপথে ঘূর্ণায়মান আছে, তার সাথে SHM কে বোঝার চেষ্টা করছি, আর কিছুই না। দেখা যাচ্ছে যে আমার কণাটা যখন ঘোরা শুরু করলো বৃত্তের একটা প্রান্ত থেকে, তখন আমরা কণাটার ছায়া দেখতে পাচ্ছি এই বিন্দুতে। তার জন্য আমরা উপরের বিন্দুতে নিছি, অর্থাৎ ঘুরতে যখন সে বৃত্তের ১/৪ ঘুরছে। ধরো এটা হচ্ছে বৃত্তটার আমরা চতুর্ভাগে ভাগ করে ফেলি। এটা হচ্ছে বৃত্তের Y অক্ষ, এটা হচ্ছে X অক্ষ। বৃত্তটা যখন আমার ১/৪, 1 কোয়াড্রেন্ট, হ্যাঁ? ১/৪ ঘুরে আসছে, তখন আমরা বৃত্তের এই কণাটার ছায়াটা দেখতে পাচ্ছি B বিন্দুতে। কণাটা যখন আরেকটু ঘুরছে, তখন দেখতে পাইতেছি তার ছায়াটা A বিন্দুতে। কণাটা যখন পুনরায় ৩/৪ ঘুরে আসছে, তখন তার ছায়া দেখতে পাচ্ছি সি বিন্দুতে, এবং পুনরায় আগের অবস্থানে ফিরে আসলে কণাটার ছায়া আবার আগের মতো এ বিন্দুতে ফিরে আসতেছে। তাহলে ভাইয়া তুমি কি বুঝতে পারলা? এই যে কণাটা বৃত্তপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে না, এটা বৃত্তপথে একদিকে ঘুরতেছে, ঘোরার সাথে তার যে ছায়াটা, আমরা তার গতিপথটাকে কাইন্ড অফ এসএসএম গতির সাথে কম্পেয়ার করতে পারি। কণাটা একবার উপরে উঠতেছে, নামতেছে, নিচে যেতেছে, আসতেছে। এরকম উপরে নিচে জিগলিং করতেছে না, ভাইব্রেটিং করতেছে না। তাহলে কণাটার এই গতিপথটাকে, এই যে এসএসএমরত কণার গতিকে আমরা চাইলে একটা বৃত্তাকার গতির সাথে কম্পেয়ার করতে পারি, এবং সেই বৃত্তাকার পথের যেটাই ত্বরণ থাকবে, সেটাই হচ্ছে আমার এসএসএমরত কণার ত্বরণের সমান। তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, আমার এই কণাটা এই অবস্থানের সাপেক্ষে, পুরো একবার ঘুরে আসছে। এই যে কণাটা ধরো এখানকার সাপেক্ষে পুরো একবার ঘুরে আসছে। ওকে ফাইন, এটাকে আমরা লক করে দিই। দেখো এই যে আমার কণাটা, এই কণাটা এই অবস্থার সাপেক্ষে পুরা একটা বৃত্তপথ ঘুরে আসলে কি আলটিমেটলি এটা পারফেক্ট এসএসএ পাওয়া যায় না? এখন আমরা চিন্তা করে দেখেন তো, এখানে বর্তমানে কণাটা আছে, তার ছায়া আছে এই বিন্দুতে। এটা যখন পুরা একটা বৃত্তপথ অতিক্রম করে আসবে, তখন আমরা পারফেক্ট একটা পূর্ণ স্পন্দন দেখতে পাবো। কারণ পূর্ণ স্পন্দন মানে কিন্তু এ থেকে বি তে যায়, বি থেকে এ তে ফিরে আসে না। আজকে অনেকবার বলতেছি আমি কথাটা। কণাটা একবার এ থেকে বি তে যাবে, বি থেকে সি, পুনরায় এতে ফিরে আসছে, তখন একটা পূর্ণ স্পন্দন পাবা। আর একটা পূর্ণ স্পন্দন পাইতে আমার এই কণাটা বৃত্তপথে কতটুকু পথ অতিক্রম করে আসে? কণাটা বৃত্তপথে পারফেক্টলি একটা পুরো একটা পারফেক্ট ঘূর্ণন কমপ্লিট করে আসে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে প্রায় 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন করে। এখানে কৌণিক কম্পাঙ্ক বলতে বোঝায় কণা প্রতি একক সময়ে যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে। আমরা জানতেছি একটা পূর্ণ কম্পন সম্পাদন করতে যায় কণাটা আমার 2 পাই পরিমাণ কোণ তৈরি করতেছে। খেয়াল করে দেখেন, আমরা বলতে পারি যে টি সময়ে টি সময়ে কণা বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন করে। ঠিক না? এটাই তো আমরা জানি। টি সময়ে কণা বৃত্তের কেন্দ্রে 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে বলতো একক সময়ে ১ সেকেন্ড সময়ে কণাটা বৃত্তের কেন্দ্রে কতটুকু পরিমাণ কোণ তৈরি করবে? 2 পাই বাই টি পরিমাণ কোণ উৎপন্ন করবে না? তাইলে একক সময়ে কণাটা বৃত্তের কেন্দ্রে যেই পরিমাণ কোণ তৈরি করে, তাকে বলা হয় তার কৌণিক কম্পাঙ্ক। এটাকে আমরা ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি। এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে? বা এটারে আমরা বলে থাকি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। পরীক্ষায় ভুল করা যাবে না। মনে রাখবা, যদি বলা হয় প্রশ্নে কম্পাঙ্ক কাকে বলে? তাইলে বলবা কম্পাঙ্কের একক এফ, এটা হচ্ছে হার্টজ।
কোন একটা কণা বৃত্তপথে প্রতি সেকেন্ডে যতটুকু কম্পন দেয়, যতগুলো কম্পন সম্পাদন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। মানে সিম্পল ভাবে বোঝান ভাইয়া, কম্পাঙ্ক ৫ হার্টজ মানে কি? কম্পাঙ্ক ৫ হার্টজ কথার মানে হচ্ছে কণাটি প্রতি সেকেন্ডে ৫ টি পূর্ণ কম্পন সম্পাদন করে। ৫ বার মত করতেছে। একটু আগে যখন ভিডিওটা যদি দেখো, একটা সিমুলেশন দেখাইছিলাম। কম্পাঙ্ক কি? 3 হার্টজ। প্রতি সেকেন্ডে ৩ বার কম্পিত হচ্ছে। অর্থাৎ পূর্ণ কম্পন কয়টা পাইতেছি প্রতি সেকেন্ডে? ৩। যদি বলা হয় কম্পাঙ্ক ৫ বুঝতে হবে প্রতি সেকেন্ডে সে বৃত্তপথটারে ৫ বার পূর্ণভাবে চক্র করতেছে। ৫ বার আবর্তিত করতেছে। রাইট? ৫ বার বৃত্তপথে প্রতি সেকেন্ডে সে ৫ দুঃখিত ৫ রেডিয়ান পার সেকেন্ড বলতে বোঝাইতেছে কণাটা প্রতি সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে ৫ রেডিয়ান পরিমাণ কোণ উৎপন্ন করে। ৫ রেডিয়ান পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে ভাইয়া? তাহলে ৫ হার্টজ মানে প্রতি সেকেন্ডে ৫ টি পূর্ণ কম্পন দেয়। আর ৫ রেডিয়ান পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে বৃত্তপথে ৫ রেডিয়ান পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে বা ৫ রেডিয়ান অ্যাঙ্গেল সৃষ্টি করে, প্রডিউস করে। আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটা খুবই জরুরি একটা সমীকরণ। সামনে দেখবো আমরা। তো এই ছিল আজকের ক্লাস পর্যন্ত আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা কয়েকটা প্রবলেম দেখে ক্লাসটাকে শেষ করে দিচ্ছি। সমস্যা নেই। তো দেখো আমাকে বলতেছে এটা শব্দ তরঙ্গ বায়ুতে ৩ মিনিটে, হ্যাঁ? দাঁড়াও ১ সেকেন্ড। তরঙ্গ বায়ুতে ওকে, এটা ৩ মিনিট হবে কেমন? এটা হচ্ছে ৩ মিনিটে ১০২০ মিটার দূরত্ব অতিক্রম করে। ওই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য ৫০ সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত? ঠান্ডা মাথায় দেখো কণাটা ৩ মিনিট সময়ে টোটাল p is equal to 3 মিনিটে ৩ গুণ ১০০ ৩ গুণ ৬০ সেকেন্ড সময়ে সে মোট দূরত্ব অতিক্রম করছে s is equal to ১০২০ মিটার। তাহলে জানতে চাইছে পর্যায়কাল কত? আমরা জানি তরঙ্গের বেগ v is equal to কি হবে? s is equal to vt থেকে চিন্তা করতে গেলে v is equal to s by t, দূরত্ব ভাগ সময় ১৮০। তুমি তো আবার একটু আগে শিখছিলা যে ভাইয়া তরঙ্গ বেগ সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের পর্যায়কালের অনুপাতের সমান, বা v is equal to f lambda করলেও f এর জায়গায় 1/t বলা যায়। তাহলে is equal to হচ্ছে কত ভাইয়া? 1020 বাই 180 না? তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, বা এটা আমরা বলতে পারি 0.5, নিচে হচ্ছে t। এইবার যদি কাজ করো 10201880, এখান থেকে হিসাব করলে t এর একটা ভ্যালু পাবেন, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনারা একটু কাইন্ডলি ক্যালকুলেশন করে নেবেন, আমার হাতে ক্যালকুলেটর নেই। ওকে ভাইয়া, সলভ করবেন, আশা করি বুঝছি। চলেন আমরা আরেকটা অঙ্ক দেখি। কি বলতেছে? বলতেছে কোনো মাধ্যমে ৪৮০ হার্টজ, ৩২০ হার্টজ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ২ মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত হবে? শব্দের বেগ v is equal to হচ্ছে ৪০০ f ল্যামডা, তো ৪৮০ f1 এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 1, ৩২০ f2 এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 2। কারণ শব্দের বেগ তো একই মাধ্যমে সমানই থাকে। মাধ্যমের সাপেক্ষে শব্দের বেগ অপরিবর্তিত অবস্থায় থাকে, চেঞ্জ হয় না। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ২ মিটার। তাহলে তুমি বলো আমারে ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু 2। এখানে আমরা যদি দেখছি যে v is equal to f lambda, তাহলে কম্পাঙ্কের মান যত বেশি বড় হয় তরঙ্গ দৈর্ঘ্যের মান তত ছোট হয়। বুঝতে আমাদের সম্পর্ক তো। তাহলে ৪৮০ হার্টজের জন্য কম্পাঙ্ক বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? ছোট। তাই ল্যামডা 1 থেকে ল্যামডা 2 থেকে ল্যামডা 1 মাইনাস করতে হবে। বুঝতেছো? কম্পাঙ্ক ছোট যার তরঙ্গ দৈর্ঘ্য বড় তার। তাহলে ল্যামডা 2 এর জায়গায় বলতে পারো v বাই f2 মাইনাস v বাই f1 ইকুয়ালস টু 2। সেখান থেকে v কম্পেয়ার করলে 1 বাই ৩২০ মাইনাস 1 বাই ৪৮০ ইকুয়ালস টু 2। সেখান থেকে তোমরা চাইলে ফ্রি করতে পারো v এর একটা ভ্যালু, যা আসবে তাই হচ্ছে উত্তর ভাইয়া। ওকে, একটু কাইন্ডলি আপনারা ক্যালকুলেশন গুলো করবেন। চলেন আমরা সামনে যাই। সামনে বলতেছে যে সুর শলাকা। সুর শলাকা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সুর শলাকা টিউনিং ফর্ক বলি। এই সুর শলাকা জিনিসটা দেখতে কেমন হয় এটা আমি প্র্যাকটিক্যালি চ্যানেলে দেখাবো, সমস্যা নেই। বা তোমরা চাইলে ইউটিউবে যে সার্চ করতে পারো সুর শলাকা, ইংরেজিতে টিউনিং ফর্ক, হ্যাঁ? খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবা যে টিউনিং ফর্ক কিভাবে কম্পাঙ্ক তৈরি করে। বেসিক্যালি এটা একটা ইউ ওয়াই শেপের, এরকম উপরে ইউ নিচেটা ওয়াই শেপের একটা, ক্যাপিটাল ওয়াই শেপের একটা যন্ত্রবিশেষ, যেটা প্রতি সেকেন্ডে নির্দিষ্ট রেটেড কম্পাঙ্কতে কম্পিত হয়। তাহলে বলতেছে এদের কম্পাঙ্ক হচ্ছে ১২৮ হার্টজ এবং ৩৮৪ হার্টজ। বায়ুতে শলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো। তাহলে বায়ু মাধ্যমে আমার একবার তরঙ্গ বেগ তো সমান থাকে, তাহলে আমরা বলতে পারি ১২৮ ল্যামডা 1 ইকুয়ালস টু হচ্ছে ৩৮৪ ল্যামডা 2। কারণ আপনার কম্পাঙ্ক তরঙ্গ বেগ সমান থাকে, তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হলে
তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। তাহলে আমরা বলতে পারি যে 100 λ1 বাই λ2 ইকুয়ালস টু হবে 384 ভাগ 128। এই অনুপাতটা যত হয় সেটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে ভাইয়া, এটা আপনারা একটু ক্যালকুলেশনটা করবেন, কারণ আমি নিজে হাতে করলে সময় চলে যাচ্ছে। চলো আমরা সামনে যাই। দুটি সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে 218 হার্জ। বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গ, অপরটির তিনটি পূর্ণ তরঙ্গ সমান হলে শলাকাদের কম্পাঙ্ক নির্ণয় করো। ঠান্ডা মাথায় বোঝেন। তাহলে কম্পাঙ্কের পার্থক্য ডেল্টা এফ ইকুয়ালস টু বইলা দিছে 218 হার্জ। আচ্ছা, নোট নোট করলাম। বলছে তাদের একটার দুইটা পূর্ণ তরঙ্গ অর্থাৎ 2 λ1 ইকুয়ালস টু অপরটার তিনটা পূর্ণ তরঙ্গের সমান অর্থাৎ 3 λ2 এর সমান। কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা জানি v ইকুয়ালস টু হচ্ছে f ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু v বাই f। তাহলে আমরা বলতে পারি 2 ইনটু v বাই f1 ইকুয়ালস টু 3 ইনটু v বাই f2। তাহলে v ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2 বাই f1 ইকুয়ালস টু 3 বাই, দেখো কম্পাঙ্কের পার্থক্য বলছে, তাহলে আমরা বলতে পারি না f2 মাইনাস f1 ইজ ইকুয়াল টু 218, অর্থাৎ f2 ইকুয়ালস টু হচ্ছে 218 যোগ f1, বসায় দিবেন 218 যোগ f1। ঠিক আছে, এখান থেকে সলিউশন করলে আমরা একটা f1 এর ভ্যালু পাবো, অতঃপর সেখান থেকে আমরা f2 এর ভ্যালু পাবো। এতটুকু বাসার কাজ করবেন। ঠিক আছে, চলেন সামনে আসি। এটা একটা কুইজ, এটার উত্তরটা কি হবে ভিডিওটা পজ করে চিন্তা করে ফেলতে পারো। এটার উত্তর বেসিক্যালি 320 হার্জ হবে। কেমনে ভাইয়া? বলছে কোন একটা তরঙ্গের বেগ 320 মিটার পার সেকেন্ড, তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার, কম্পাঙ্ক কত v ইকুয়াল টু f ল্যামডা, ল্যামডার মান 1 হইলে v এর মান কত হবে 320 মিটার পার সেকেন্ড। দেখো ঢাবি 20-21 সেশন আমাদের সময়কার সেশনের প্রশ্ন আর কি। সোজা বাংলা কথা একটা কথা বলি, ডিওর কোশ্চেন এমনই হয়, দেখা সাথে সাথে উত্তর করা যেমন অনেক কোশ্চেন পাবা। কোশ্চেনে খুব বেশি ভেরিয়েশন আসে না, 45 সেকেন্ডের মধ্যে করা যায় এমন এমন অনেক কোশ্চেন দিয়ে দেবে। আর তোমার যেগুলো 45 সেকেন্ডের মধ্যে করা যায় না সেগুলো হয় না, এই টাইপের প্রশ্ন এগুলো সোজা, এগুলো এমনিই দিছে। আচ্ছা, চলেন ভাই একটু দেখি। পর্যায়কাল দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ নির্ণয় করো, এগুলো আপনারা একটু করবেন। এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক দিতেছি আমি। এন্ড ফাইনালি এই যে লাস্টের একটা অঙ্ক, এটা আপনার জন্য হোমওয়ার্ক। আচ্ছা বলে দেই, এটা মিলিমিটার হবে না, এটা মিটার হবে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের লেকচার 1, যেখানে আমরা আম, চেষ্টা করছি চ্যাপ্টার থেকে আসা যত রকমের কথাবার্তাগুলা তরঙ্গকে সূচনা করার জন্য তরঙ্গ থেকে আসা প্রত্যেকটা এমকিউ কে এক্সপ্লেন করে ট্রাই করছি। এই চ্যাপ্টার থেকে আমরা আরো কয়েকটা মাল্টিপল লেকচার বের করব। প্রত্যেকটা লেকচারের আন্ডারে গাণিতিক সমস্যা থাকবে, সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন সব থাকবে। অর্থাৎ এই একটা ক্লাস তোমাকে একাডেমিকেই অ্যাডমিশনের জন্য ফুললি 0 টু প্রো বানায় দিবে সোজা বাংলা। আজকে আসি ভাইয়ারা, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ক্লাসে।